প্রথমেই আমি বলে নিই যে আমার জন্ম 1960। আমি একেবারেই একটি সাধারণ নিম্নবিত্ত পরিবারই বলা যায়। অনেক বড় সংসার বাবাকে টানতে হতো। বাবা একজন ব্যাংক কর্মচারী, মানে নিচু স্তরে ব্যাংক কর্মচারী ছিলেন। ভাই বোন মিলে 6 জন। তো পাশে অন্যদেরও টানতে হতো। তো সাধারণভাবে আমরা বড় হয়েছি আগরতলা শহরে। আগরতলা শহরে আমার পড়াশোনা, মধ্যম স্কুলে, পরবর্তী সময় প্রগতি। এবং বাবার সঙ্গে, বাবার যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, আমি একটা সময় ক্লাস 6-এ পড়ি সম্ভবত। 6-এ বা 6-এর থেকে 7-এ ভর্তি হবো গিয়ে। সেরকম সময় আমরা দুর্গাপুরে চলে যাই। তখন চূড়ান্ত একটা সময়, নকশাল আন্দোলনের 71, 70 এরকম সময়। সে সময়টায় যে বাইরের যে মানে অ্যাটমসফিয়ারটা, ত্রিপুরা এখন কিছুটা উন্নত হয়েছে বলা যায়, মানে যোগাযোগের দিক থেকে। তখন তো একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন একটি রাজ্য, একেবারে পিছিয়ে পড়া যোগাযোগ বিচ্ছিন্ন রাজ্য। সেখান থেকে আমার একটা নতুন জায়গায় গিয়ে আমি স্কুলে ভর্তি হই। আমাদের ওইখানে একটা কমিউনিটি সেন্টার ছিল, যে মানে দুর্গাপুরে। কমিউনিটি সেন্টারে ওখানকার যারা স্টাফ, ওইখানে সিনেমা মানে তখন তো রিলে সিনেমা দেখানো হয়, মানে প্রত্যেক সপ্তাহে শনি রোববার সিনেমা দেখানো হতো। তো ওইখানে বাংলা হিন্দি যা পেতাম, মানে আমরা মানে ঢুকতে দিত না, কিন্তু লুকিয়ে টুকিয়ে ঢুকে যেতাম। তো ওইভাবে আমার স্কুল জীবনটা দুর্গাপুর, পরবর্তী সময় নবদ্বীপ হয়ে আমি আবার তেলিয়ামুড়াতে চলে আসি। বাবার সঙ্গে সঙ্গে, বাবা ট্রান্সফারেবল ব্যাংকে চাকরি করতেন। ওইভাবে আমার চলছিল। তেলিয়ামুড়াতে আমি যখন আসি, তখন আমি মোটামুটি ক্লাস 9-9-এ করি। সিনেমা দেখার ব্যাপারটা কিন্তু চলছে। সিনেমা মানে প্রচণ্ডভাবে চলছে, প্রচণ্ডভাবে মানে সিনেমার পোকা যাকে বলা হয় আর কি। যে সিনেমা যেটা তখন তো আর মানে টিভি, ভিসিআর, স্মার্টফোন এইসবের ব্যাপার আসে না। হ্যাঁ, ভিডিও ফরম্যাটও আসেনি। একমাত্র সিনেমাটাই তো মনোরঞ্জনের একটা সেলুলয়েড, মানে সিনেমাটাই মনোরঞ্জনের একমাত্র মাধ্যম। অন্য কিছু নেই কিন্তু, মানে যে আজকে মানে অল্টারনেট অনেক কিছু আছে। ক্লাস 11-এ তেলেমুড়া থেকে হাই সেকেন্ডারি পাশ করি, করইলডং হাই সেকেন্ডারি স্কুল। সেখানেও অনেক 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 আছে, প্রচুর বন্ধু বান্ধব ছিল, ছিল। মানে আমি বলছি যে যে পরিমণ্ডলটা একটা সিনেমাতে আসতে গেলে শুধুমাত্র তো পড়াশোনা বা এটা না, পাশাপাশি অন্যান্য বিষয়গুলি। তেলিয়ামুড়া পার্শ্ববর্তী অঞ্চল। আমার যে বন্ধু বান্ধব ছিল বা বিশেষ ছিল, সেখানে আমার উপর বিশেষ প্রভাব ফেলেছিল। মানে এমন মানে আমি বলছি, মানে খুব ছোট্ট করে বললে হয়তো কোনো ইয়েতে চাঁদ উঠেছে সন্ধ্যাবেলা, আমরা হাঁটতে হাঁটতে, আমি আর আমার বন্ধু হাঁটতে হাঁটতে চলে গেলাম তুইচন্দ্রায়, এয়ারপোর্টে, পরিত্যক্ত একটা এয়ারপোর্টে। সে সেগুলো মানে একটা লোকের উপর প্রভাব ফেলে আমার মনে হয়। যে ওই বয়সে তো এখানে যাওয়ার কথা না, কিন্তু আমরা যেতাম, মানে হাঁটতে হাঁটতে বেশ লাগতো। মানে এই যে একটা মানে পরিত্যক্ত এয়ারপোর্টের মধ্যে, বা মানে হেঁটে যাওয়া, মানে অসাধারণ। মানে এগুলো একটা কাজ করে। বা কোনো ট্রাইবেল ভিলেজেও আমরা যেতাম, একটু ঘুরে আসা। বা খোয়াই নদীতে ইভেন আমরা, এমনও হয়েছে আমরা সুনীল সুনীলের বই পড়ে, নীললোহিতের বই পড়ে আমরা এমন পাগলামি করলাম যে মানে আমরা 3 বন্ধু মিলে যে 18 পাদদেশে খোয়াই নদীর তীরে একটি আমরা ফার্মও আমরা তৈরি করে নিয়েছিলাম। ফার্ম, মানে আমরা ওইখানে থাকবো, ওইখানেই করবো।
ওইভাবে জীবন কাটাবো। ওইখানে 3 মাস 4 মাস কাটিয়ে দিলাম, যে ওই গ্রামে, যে একটি 18 পাদদেশে একটি, মানে এখন হাস্যকর মনে হয়। আবার মনে হয় যে না, ওই জীবনটা না থাকলে হয়তো হতো না ব্যাপারগুলো। যে বিকেলবেলা খোয়াই নদীর মানে তিত্তির করা জল বয়ে যাচ্ছে, সেখানে আমি শুয়ে রইলাম। মানে এগুলো ইম্প্যাক্ট তৈরি হয়, মানে এটা আমার আমার কাছে মনে হয় এগুলো দরকার ছিল। ঠিক। তো ওই সময় দাদা ইয়েতে যেত, ফিল্ম ফেস্টিভ্যালগুলি অ্যাটেন্ড করতো, রিভিউ করতো, পত্রিকা লিখতো। এখানে অনেকগুলো যতগুলো পত্রিকা আছে সবগুলিতে লিখতো, মূলত ত্রিপুরা দর্পণ হয়ে যেত। দাদার বইগুলি দেখে নাড়াচাড়া করতে করতে দাদা বললো, তুই জানিস এরকম এরকম সিনেমা হয়, অমুক হয়, সমুক হয়। তা আমার কাছে একটা নতুন, যে সিনেমার বাইরে যে সিনেমা আছে, যে রাজেশ খান্নার সিনেমায় সিনেমা না, মানে এর বাইরেও যে একটা সিনেমার জগৎ মানে আছে, সেটা আমি জানলাম আমার দাদার কাছ থেকে, দীপঙ্কর স্যার কাছ থেকে। যে সিনেমার মানুষের কথা বলে, সিনেমার প্রভাব একটা সমাজকে পাল্টে দিতে পারে, দেশকে পাল্টে দিতে পারে, সেই যে বিষয়টা, সেই বিষয়টা কবি দীপঙ্কর সাহা আমাকে একটু একটু করে আমার উপর প্রভাব বিস্তার করতে শুরু করলো। তারপর আমাকে কিছু কিছু সিলেক্টেড বই আমাকে পড়তে দিয়ে দেয়, আমি সেগুলো দেখে আমার কাছে একটু অন্যরকম মনে হলো। ট্রু ফিল্ম বা অন্য ধারার ছবি, যেটাই বলুন, মানে আমি দাদার কাছ থেকে শিখেছি ছবি দু ধরনের হতে পারে, ভালো ছবি, মন্দ ছবি। ঠিক আছে, বাণিজ্যিক, সব ছবি বাণিজ্যিক, মানে কোনো ছবি বাণিজ্য ছাড়া হয় না। 1 টাকাও যদি আমি ইনভেস্ট করি, সেটাও বাণিজ্য করে 1 টাকা 25 পয়সা আনতে হবে। আর আরেকটা ছবি হয়তো 1 কোটি টাকা খরচা করে 1,25,00,000 টাকা আনতে হবে, একই কথা। সেখানে ভ্যালু, মানে টাকারই এটা কমে যায়, কিন্তু বাণিজ্য তো করতেই হবে। ইয়ের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি সিনেমা দেখা, এগুলো চলছিল। পাশাপাশি আমি আগরতলা ফিল্ম ক্লাবে, আগরতলা ফিল্ম ক্লাব সোসাইটি যেটা ছিল, আগরতলা ফিল্ম সোসাইটি, এটা ইম্পর্টেন্ট একটা রোল ছিল তখনকার সময়। মূলত তুলসীবতীতে ওরা শো হতো, তুলসীবতীর হল ঘরে আমরা যেতাম। ভালো ভালো ছবি, অনেক ছবি, অনেক মানে ক্লাসিক সব ছবি আমরা দেখেছি। টিনরাম বলো, জানুসের ছবি বলো, ওইসব ছবির সঙ্গে পরিচিত। তখন তো আর মানে এছাড়ার কোনো মানে বাইরের ছবি দেখার কোনো উপায় নেই। এখন তো আর ইন্টারনেটে মানে ফট করে করলাম, দেখে নিলাম যতবার খুশি, তা তো না। তখন রোল আসতো, রিলের সেলুলয়েডের প্রিন্ট আসতো, সে বড় হাঙ্গামা বিষয়। প্রজেক্টর নিয়ে প্রজেক্টর ইয়ে করে দেখানো, এগুলো করে। যাই হোক, আগরতলা ফিল্ম সোসাইটিতে আমরা রেগুলার সিনেমা দেখতাম। পাশাপাশি আরেকটা জায়গাতে আমরা আমাদের সিনেমা দেখার বিষয় ছিল, সেটা হচ্ছে ইস্কাস, রাশিয়ান কালচারাল সেন্টারের যে ইস্কাস, তুমি জানো কি না জানি না, টাউন হলের পাশে ইয়ে ছিল, হরিহর বাবু এখানে ব্যাপারটা করতো। ইস্কাসের এখানে মানে মাঝে মধ্যে আমরা ভালো ভালো ছবি দেখেছি, রাশিয়ান ছবি মূলত। এইভাবে চলছিল। পাশাপাশি আরেকটা কথা বলি, 79 পাস আউট হওয়ার পরে আমি গ্র্যাজুয়েশন, আফটার গ্র্যাজুয়েশন ত্রিপুরাতে মানে একটা ন্যাশনাল অ্যাথলেটিক্স মিট হয়েছিল। এটা হয়েছিল তোমার ইয়েতে, আসাম রাইফেলসে। ঠিক আছে, জাতীয় পিটি ঊষা, সাইনি, মানে স্টার, মানে তো তখন এসেছিল এখানে। ওর ভিডিও রেকর্ডিংয়ের কাজটা আমি, মানে আমার সঙ্গে অনেকের যোগাযোগ ছিল তখন, মানে ওরা ভালোবাসতো আমাকে, মানে আমার সিনেমার প্রতি একটা ইয়ে, ওই ইয়েগুলো আমাকে
ওরা রেকর্ডিং করার কাজটা দিয়েছিল। ভিএচএস ক্যামেরা, ভিএচএস, এখানে আলাদা রেকর্ডার থাকতো, আলাদা থাকতো, খুব টাফ রেকর্ডিং করা। ঠিক আছে, তপন মনিক একটা ক্যামেরা কিনেছিল ওই 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 পারপাসে, ওই তো মানে ওয়েডিং টোয়েডিং এসব পারপাসে মূলত। তো ওই ক্যামেরাটা একদিন কি কাজে আমাকে আরেকটা কাজে আমাকে দিল, ওকে ওই ঊনকোটিতে, তখনকার সময় ঊনকোটি। তো ঊনকোটিতে তপন মনিককে নিয়ে আমি যাই, আমার ক্যামেরা তো নেই। তো ক্যামেরাটা যখন আমি যখন যেভাবে বলছিলাম সেভাবে আমি কাজটা করতে পারছিলাম না, আমি অনুভব করছিলাম। আমি ক্যামেরাটা চালাতাম তাহলে আমি আমার আমি ঠিকভাবে করতে পারতাম। ঠিক আছে, আমি একদম পরিষ্কারভাবে ফিল করছিলাম। তো এটা একটা যন্ত্রণা, মানে আমি যা চাইছি আমি করতে মানে করতে পারছি না, ক্যারি করতে পারছি না। কি করি। তারপর একদিন আমি অনিল সরকারের কাছে গেলাম, গিয়ে আমি একদম পরিষ্কারভাবে ব্রিফ করলাম আর কি। তখন আমার বয়স বুঝতে পারছো, তোমার মতো মানে যে যে এরকম আপনি তখন অনিল সরকার মানে খুব ক্ষমতাবান লোক, মানে ক্ষমতাশালী লোক, প্রচুর লোক ঘেরাও করে রাখে, হ্যাঁ, এর মতো বসে। তো আমি একদম ভাবে বললাম যে আমি এরকম এরকম করি, সিনেমা টিনেমা, আমার ইচ্ছে এরকম কাজ করার, আপনি যদি আমাকে একটি ক্যামেরার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি কাজ করতে পারি। আমাকে 15,000 টাকার একটা লোন নিয়ে করে আমাকে একটা ক্যামেরা কিনে দিল, বুঝতে পারলে, PD-150 ন্যাশনাল, এখনও মনে আছে, PD-150 না, সরি, প্যানাসোনিকের ক্যামেরাটা আছে এখন আমার কাছে, চলে না, বাট M7, M7 পরের মডেল ছিল, M5। তো ক্যামেরা তো এখানে পাওয়া যায় না। আমার কলকাতায় গেলাম, কলকাতায় বিমল সিনহা তখন ডেপুটি স্পিকার, ত্রিপুরা ভবন থেকে সেই লালবাতির গাড়ি জ্বালিয়ে আমরা খিদিরপুরে ফ্যান্সি মার্কেটে ঢুকলাম। তখন মানে ওই যে ভাবে কিন্তু হয় না, ওই যে মানে এখন যেমন যে কোনো থেকে তুমি কিনতে পারছো, করছো, ব্যাপারটা তো তখন এরকম ছিল না, অ্যাভেলেবল ছিল না। কিন্তু বিমলদা এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের থেকেও প্রোটোকল না মেনে, তুমি ভাবতে পারো আজকে মানে কোনো রাজনীতিবিদের কাছ থেকে আশা করা যায়? আমি পারি না। অনিল সরকারও কোনো প্রোটোকল না মেনে, মানে জাস্ট উনি বুঝেছিলেন যে ওর একটা ক্যামেরা দরকার। তুমি মানে বিষয়টা চিন্তা করো, বিমল সিংহ কোনো প্রোটোকল না মেনে উনার সরকারি গাড়ি করে আমাকে নিয়ে গিয়ে ক্যামেরা খিদিরপুর ফ্যান্সি মার্কেট থেকে তুলে ক্যামেরাটা মানে আমরা আনলাম আগরতলায়। আর অনিল সরকার আমাকে মানে যেদিন ক্যামেরাটা নিয়ে দেখাতে গেলাম, সেই ক্যামেরাটা অনিল সরকার একটা কথা বলেছিল যে দেবাশিস, তোমার কাঁধে একটা বন্দুক তুলে দিলাম। আমার আজও মানে লাগে, মানে উনি আমাকে বিলিভ করেছিল যে ওর একটা ক্যামেরা দিলে একটা হতে পারে, ভালো হতে পারে। বিমলদা বুঝেছিল যে ও ক্যামেরাটা ওখান থেকে তুলে আনতে পারবে না। আমি যদি আমার গাড়িটা নিয়ে যাই, লাল বাতিওয়ালা গাড়ি, তাহলে করতে পারবো। তুমি মানে এই মানসিকতা কোন জায়গায় পৌঁছালে পরে এই মানসিকতা হতে পারবো না, ঠিক আছে কি না? আমি অন্য মানে পলিটিক্যাল এইবার আমি তো কাজ শুরু করলাম আর কি, ঠিক আছে, বিভিন্ন রকম কাজ।
তোমার এক নম্বর তো বেঁচে থাকার জন্য, মানে আমি আর অন্য কোনো দিকে আর কনসেন্ট্রেট তারপরে করলাম চাকরি, বেসরকারি চাকরির দিকে ঝুঁকছেন না কেন? না। তখন তো মানে ওই সময়টা তো আপনি ইচ্ছে করলে চাকরি পাইতেই পারতেন। হ্যাঁ, পেতে পারতাম, কিন্তু মানে প্রথমত আমার কাছে মনে হলো যে যে আমি যদি উম, এটাতে কন্টিনিউ করি তাহলে হয়তো হয়েও যেতে যাবে হয়তো, মানে চলে যাবে। আর মানে একটা ভালো লাগার একটা ব্যাপার থাকে না। আমি অনেক সময় হতাশ হয়েছি, অনেক সময় ইয়ে হয়েছি, মানে সেখানে আমার কাছে মনে হয়েছিল যে ঠিক আছে চলো না, দেখি না, মানে যেটা আমি ভালোবাসি, যেটা আমি পছন্দ করি। আমি ধরো বিয়ের কাজ পেলাম, প্রচুর কাজ করেছি, যে কোনো ধরনের কাজ করতে হতো, ঠিক আছে, সরকারি কাজ তো সেরকমভাবে ইয়ে হতো না, এক দুটো ক্রিয়েট করতে হতো, বোঝাতে হতো যে এইভাবে করলে এই হয়, ঠিক আছে। আইসিটি থেকে কিছু কাজ দিত, একটু মানে খুবই কম, এক দেড় 2,000 টাকার কাজ, অমুক জায়গাতে মন্ত্রী ওই ফি, সময় হ্যাঁ, মন্ত্রী ফিতে কাটবে, অমুক জায়গাতে ইয়ে করবে, বা ডুমুরে পরিদর্শন যাবেন কেউ, এরকম। তো ওই কাজগুলো কিছু কিছু পেতাম। আরেকজন লোককেও মানে আমি পাশ কাটিয়ে গেলাম, ইনি হচ্ছেন ইয়ে আমাদের রবিন সেনগুপ্ত। রবীন্দার কাছে আমরা যেতাম। রবীন্দা নিজে চিন্তা করো, মানে ত্রিপুরা মতো জায়গাতে নিজস্ব প্রায় একটা সেট আপ, মানে বিয়ের সেলুলয়েডের সেট আপ তৈরি করে নিয়েছিল, কিন্তু ছোটোখাটো কাটিং কিন্তু রবীন্দ্র এখানে বাড়িতেই ইয়ে করতে পারতো, জোড়া জারিয়ে দেওয়া, ইয়ে করা করতে। বোলেক্স ক্যামেরা, বোলেক্সই তো ছিল, হ্যাঁ। হ্যাঁ, বোলেক্স, এরিফ্লেক্স ছিল না, না। বোলেক্স, বোলেক্স ক্যামেরা ছিল, বোলেক্সই। রুনু ঘোষের সঙ্গে আমার পরিচয় নেই। রুনু ঘোষও কিন্তু তারা ওই ইয়ে করার জন্য সেলুলয়েডের বোলেক্স ক্যামেরা ছিল। মুখর বনানী বলে একটি কাজ হয়েছিল। এর আগেও কিছু কাজ হয়েছিল, যে এটা নিয়ে বিমল সিনহার একটা লেখা ছিল, মুখর বনানী বলে একটি ছবি, ডকুমেন্টারি ছবি তৈরি হয়েছিল। আরও ছোট ছোট হয়েছে, ত্রিপুরা রবি দত্ত কিছু অনেক অনেক শর্ট শর্ট ফিল্ম আছে। তারপর তো রবিদার কাছে মাঝে মধ্যে যেতাম, রবিদার কাছে বিভিন্ন সিনেমা সংক্রান্ত গল্প শুনতাম এবং দেখতাম ওনার কাজকর্ম। উনিও দেখাতেন, খুব এনার্জেটিক লোক ছিলেন। 1991-এ, 1989 থেকে মাথায় কাজ করতে শুরু করলো, তাহলে মানে একটা ছবি বানাতে পারি কিনা দেখি না। এর মধ্যে কিন্তু আমি ডকুমেন্টারি করছি, ডকুমেন্টারি বা ছোট শর্ট ফিল্ম, ছোটোখাটো শর্ট ফিল্ম এখানকার অভিনেতা অভিনেত্রীদের, এইগুলো কিন্তু করেছি। মানে তখনকার সময় মিকি ডোনাল্ড, একটু দুটো লোক মিকি ডোনাল্ড সেজে নাচছিল, ছোট্টদের বাচ্চাদের কিডসের দোকানে আর কি, বাচ্চাদের কাপড়ের দোকানের সামনে, মানে এইভাবে করে নাচছিল। এই জিনিসটা আমাকে খুব হন্ট করেছিল, এটা মাথার মধ্যে খেলতে শুরু করে। তো আমরা আগরতলায় আসি, আগরতলা আসার পরে আস্তে 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 এটা গ্রো করে মাথার মধ্যে, যে লোকটা যদি কালি নাচিয়ে হতো, সে আস্তে আস্তে এরকম বিদেশি ক্যারেক্টারগুলির সঙ্গে পেরে উঠছে না, গ্লোবাল ক্যারেক্টারগুলির সঙ্গে জুঝে উঠতে পারছে না, সে আস্তে আস্তে পিছু হচ্ছে। ধীরে ধীরে ওই ওই মিকি ডোনাল্ড বা এই ক্যারেক্টারগুলি বড় হয়ে আসছে আমাদের কাছে। 90-তে আমার মানে এখন এটা এটা তো সত্যি ঘটনা, হয়েতে গেলো এটা না, মানে আজকের সময় আমরা হারে হারে টের পাচ্ছি, এটা তো হয়ে গেল। স্ক্রিপ্টটা করার পরে এইবার তো মানে যখন আমি আমার আশেপাশের লোককে বললাম যে আমি একটা সিনেমা বানাবো, ফিচার ফিল্ম আবার,
তখন মানে আমাকে মানে একদম পাগল পাগল, মানে কি পাগল থেকে আরো যদি ইয়ে থাকে আর কি, সবাই মানে আমাকে ইয়ে করলো আর কি, Discuss করবো। discourage করলো। যে আমি দমলাম না, মানে আমার যা রোজগার হতো তখন আমি বিয়ে করিনি বা ইয়ে হয়নি, যেটা আমি ক্যামেরা ট্যামেরা থেকে পেতাম আমি ভাবলাম যে সেগুলি আস্তে আস্তে করে একটু একটু করে আমি যে ইয়ে করে করে সিনেমাটা তৈরি করব। মাঝখানে আমি দুটো লোকের সঙ্গে কাজ করেছিলাম। হুম। হ্যাঁ, এক হচ্ছে ফিল্ম ডিভিশন থেকে একটি লোক এসেছিল, সাউথ ইন্ডিয়ান একটি লোক। তা আমি দেখলাম যে এটা তো একটা মহা সুযোগ, সেলুলার ক্যামেরা কাজ কাজ দেখার। তা আমি বললাম হ্যাঁ করবো। তো ওই লোকটার সঙ্গে ভিড়ে গেলাম 3 দিনের জন্য, 3 দিন বা 4 দিন এরকমই হবে, ওই ইলেকশনের ডকুমেন্টারি কাজটাতে। তো বড় বড় সেলুলারে খুব ভারী ভারী স্ট্যান্ড হয়, কিন্তু এই হালকা পাতলা স্ট্যান্ড হয় না, কিন্তু এক একটা মোটামুটি 20 কেজির মতো ওজন হয়, 20 কিলো হয়। ওই কেরিয়ার আর কি, মোটামুটি কেরিয়ার কাম লাইট, মানে যখন যেখানে গেলাম লাইট ফাইট ধরলাম, আর কিভাবে করছে সেটাকে ইয়ে করলাম। আর লোকটি খুব ইয়ে ছিল, হেল্পফুল ছিল, সে আমাকে হাতে ধরে ধরে অনেক কিছু শিখিয়েছিল, যে লাইটটা এইভাবে লাগালে এই হয়, অ্যাপারচারটা এরকম দিতে হয়, ঠিক আছে, এটা এই লেন্স, এগুলো আমাকে উনি কিছু কিছু ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স, যেটা বলা হয় ক্যামেরাটা উঁচুতে বসালে এই এই হয়, নিচুতে বসালে এই হয়, সাইড প্রোফাইলে এই লোকটার কেন আমি এখানে ক্যামেরা বসালাম, এগুলো আমাকে কিছু ইয়ে দিল। এ হচ্ছে আমার মানে হাতে কলমে শিক্ষা। দ্বিতীয় শিক্ষাটি এলো দীপক ভট্টাচার্য, ও মাঝখানে বলেননি, দীপকদার লংতরাই, দীপক ভট্টাচার্যের লংতরাই, সম্ভবত 89-10 বেরিয়েছিল সম্ভবত। ককবর first হ্যাঁ, feature। ককবক বড় ত্রিপুরা থেকে মানে প্রথম ফিচার ছবি, ককবর কেন বাংলা বলো, সবর থেকে প্রথম ফিচার ছবি, ঠিক আছে, বাংলা মানে লংতরাই, লংতরাই ছবিটি যথেষ্ট আলোড়ন তুলেছিল, প্রেস ফ্রেশ এগুলো এগুলো আমার মনে ইম্প্যাক্ট একটা তুলেছিল, আমারও একটা আমিও একটা করব, এগুলো আমার বলতে হয়, ঠিক আছে, দীপকদারও অবদান আছে মানে আমাকে প্রভাবিত করা। তো লংতরায় আমি ইয়ে হয়নি, কোনোভাবেই ইনভলভ ছিলাম না, আমার দাদা দীপঙ্করই ইনভলভ ছিল, দীপঙ্কর সাহা লংতরায় ভীষণভাবে ইনভলভ ছিল। কেমন ইনভলভ ছিল, লংতরাইকে কলকাতার বাজারে প্রেস, যেহেতু দীপঙ্করের অনেক পরিচিতি ছিল, প্রেস বলো ইয়ে বলো কী ধরনের যে পরিচিতি ছিল, মানে এই লোকটা তোমার ব্যবহার করতে শেখেনি বলে সে অকালে মরে গেল আর কি। দীপঙ্কর লংতরে প্রেসের পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে দিয়েছিল ইয়েতে, নন্দনে, তখনকার সময়ে। তো ওই যেটা বলছিলাম যে ফিল্ম ডিভিশনের তোমার যেটা হাতে কলমে শিক্ষা, এটা আমাকে খুব হেল্পফুল। আমি লোকটার নাম মানে তখন আর রাখা হয়নি, কিন্তু আমার প্রথম গুরু বলা যায়। উইদিন দিস টাইম 90-20 হবে সম্ভবত, দীপক ভট্টাচার্য ইন সার্চ অফ রিলেশন, রবীন্দ্রনাথ ত্রিপুরা, ছবিটার শুটিংয়ে বিজয়ানন্দ আসেন। তো আমি ওই শুটিংয়ে অ্যাজ এ কেরিয়ার হিসাবে যাই, মানে বিজয়দাকে হেল্প করবো আর কি। ওই যে যোগাযোগটা, বিজয়দার সঙ্গে যোগাযোগটা কাজে লাগিয়ে আমি বিজয়দার কাছে গেলাম, যে কলকাতায় এরকম একটা কাজ করতে চাই, তুমি যদি আমাকে একটু সাহায্য করো, বিজয়ানন্দ সাবরওয়ালকে। বললো করবো। আর বিজয়দা খুব দিল খোলা মানুষ, মানে জীবনে যা রোজগার করেছেন তা উড়িয়েছেন, বিজয়দা একদম উদার করে মানে উজাড় করে সব কিছু দিত।
বুঝতে পেরেছো? তো বিজয়দা আমাকে বললো হ্যাঁ আমি তোমাকে করো। তখন আমি কিন্তু কিছু জানি না, চিনি না কলকাতার, মানে কোথায় ক্যামেরা ভাড়া পাওয়া যায়, কিভাবে কারা কারা যায় ইয়ে হয় সেগুলো। তো আলটিমেটলি সামান্য কিছু টাকা, সম্ভবত 30-35 হাজার টাকা ছিল ওই সময়, প্রথম প্রথম ল্যাপের টাকা আমার। যা ইয়েটে করেছি, রোজগার করেছি, সব কিছু নিয়ে 1,035 টাকা নিয়ে আমি কলকাতা গিয়েছিলাম। 15 দিনের ইয়ে ছিল, আমরা টোটাল কাজটা 21 দিনে উঠিয়েছিলাম। রূপান্তর, শিশির দেব, রঞ্জিতা দে, সবাই নাটকের লোক, শিশির মজুমদার, শিবপ্রসাদ ধর, পল্লব বর্মন, পুষ্পল চক্রবর্তী, এরকম কল্যাণ দে, মূলত নাটকের লোকই ইয়েতে, আর কিছু একদম নতুন লোক। ওদের নিয়ে আমরা স্ক্রিপ্ট নিয়ে বসেছি বা কথা বলেছি। প্রচণ্ড একটা লড়াই বলা যায়। সবাই মানে তখন সিনেমা করছি লুকিয়ে, মানে বলতে হয় আর কি। তো কেউ মানে বিশ্বাসযোগ্য বিষয় তো না, সিনেমা করছি এটা মানে বিশ্বাসযোগ্য বিষয়ই না। তো জিপ গাড়ি আমরা ভাড়া করেছিলাম, সেই গাড়ি করেই আমরা, এমনও হয়েছে 25 জন 26 জনও আমরা ক্যারি করতে হয়েছে, ছেলে মেয়েকে। বিজয়দা ঝুলে যাচ্ছে, মানে ক্যামেরাম্যান ঝুলে যাচ্ছে, ডিরেক্টর ঝুলে যাচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই। ছিল বিশ্বজিৎ দাস আমার একটা বড় হেল্পিং হ্যান্ডস, কিশোর দেব, সোনালি সোনালি আমার ছোট বোন, ওরা অ্যাসিস্ট করেছিল আমাকে। তো আমার ছোট ইয়ে কঙ্কনা আর সুভাষিস, ওরা অভিনয় করেছে, ওরা হেল্পফুল। স্পিরিট মানে একটা আন্দোলনের মতো সবাই মধ্যে এটা জারিত হয়ে গেছিল, আমার কাছে তাই মনে হয়। না হলে এটা হতো না, এটা পসিবল ছিল না। ইভেন এমন হয়েছে যে আমরা পরদিন ক্যামেরাম্যান চলে যাবে, পরদিন বা এর পরের দিন, দুদিন আমাদের হাতে সময় আছে, আমাদের শেষ করতেই হবে। আমরা শ্যুট করতে গেলাম ইয়েতে, প্রতাপগড়ে বস্তিতে, যে আমাদের রূপান্তরে একটা বস্তির একটা বিশেষ ভূমিকা ছিল, লম্বা সিকোয়েন্স ছিল। প্রতাপগড়ে আমরা শ্যুট করতে গিয়েছিলাম, মনে আছে। 12টা 1টা 2টো অবধি কাজ করতে পারলাম। 2টোর পরে এত মানে অ্যান্টি সোশ্যালের উপদ্রব শুরু হয়ে গেল, মদ টদ খেয়ে। আমাদের সঙ্গে রঞ্জিতা দিতার ছিল, ইয়ে ছিল, মেয়েরা ছিল। দেখলাম এখানে বিপজ্জনক একটা বিষয় হয়ে যেতে পারে। আমরা বাধ্য হয়ে উইথড্র করলাম এখান থেকে, মানে ইউনিট নিয়ে। যে পরের শুটিংগুলি এখানেই হওয়ার কথা ছিল। একটা রান্নাঘরের ভেতর দৃশ্য ছিল, এই ছিল লম্বা দৃশ্য। এগুলো কী করি আমরা, তো মানে বসে থাকলেও হবে না। তো আমরা তখনকার রেন্টাস কলোনিতে চলে যাই, ওইখান থেকে 2টো নাগাদ। রেন্টাস কলোনিতে গিয়ে কবি স্বপন সেনগুপ্ত কিছুদিন আগে যে মারা গেলেন, স্বপনদা, এখানে গেলাম। স্বপনদা পাশের একটি বাড়িতে বলে কয়ে একটি রান্নাঘর, মানে ইয়ে বেড়ার রান্নাঘর আমাদের ব্যবস্থা করে দিলেন। মালিক একটাই শর্ত দিল যে পরদিন কিন্তু ছেড়ে দিতে হবে, ঠিক আছে, ওদেরও দরকার। তো কি করি, রাত্রেবেলা সবাই কিন্তু আমরা মানে 20-22 জন ছেলে মেয়ে, বুঝতে পারছো, সবাই মানে ইয়েতে, যে আমরা যে টাইম শিডিউল দিয়ে আবার দিয়ে আসবো পসিবল না আমাদের পক্ষে। গাড়ি পাঠিয়ে ইয়ে করে এগুলি মেনটেন করার জন্য তো একটা লোক দরকার, ইয়ে করা দরকার, শিডিউল করা দরকার, পসিবলই না।
যখন যেটা হচ্ছে শ্যুট করছো, এইভাবে কাজ করতে হচ্ছে। তোমার ওইখানে আমরা শুটিং শুরু করলাম, লাইন নামানো হলো, লাইট লাইট ই করলাম, দেবলদার লাইট ছিল, দেবলদাও প্রচুর ফেটেছে রাত্রেবেলা। মানে সেই রাত্রেবেলা শুটিং শুরু হলো, 9টা নাগাদ শুটিং শুরু হলো, টানা শ্যুট করলাম। রাত্রেবেলা খাবার আসলো, যখন আমি আর বিজয়দাকে মনে আছে, একজন শট দিয়ে খেতে যায়, খায়, যার ব্রেক পড়ে, কেউ হয়তো একটু উঠোনে একটু সাইডে করে ঘুমিয়ে নেয়, তারপর আবার যখন ডাক পড়ে শট দিয়ে যায়, এইভাবে চলছে। এইটুকু মনে আছে যে বিজয়দার আমি যখন রাতে খেতে গেলাম তখন ভাতগুলো পচে গেছিল, মানে খাওয়ার হলো না আর কি। এটা মনে আছে, মানে সূর্য একটু একটু করে লাল হচ্ছে, বিজয়দার আমি বসে মানে খাবো, তখন দেখলাম এটা খাওয়ার উপযোগী নেই। কিন্তু এতক্ষণ আমরা কাজে ছিলাম, বিজয়দাও কাজে ছিল, আমিও কাজে ছিলাম। মানে আমরা তো আর মানে পাচ্ছি না, ব্রেক পাচ্ছি না। আমরা আর্টিস্টদের ব্রেক দিতে পারছি, যে ঠিক আছে তোমার শর্ট হয়েছে, তুমি খেয়ে আসো, বা একটু একটু ঘুমিয়ে নাও, ঘন্টা দুয়েক বাদে ডাকবো। কিন্তু মানে আমার তো মানে পরের দৃশ্যটাতে আমারও এঙ্গেজমেন্ট লাগছে, বিজয়দারও এঙ্গেজমেন্ট লাগছে, আমরা আর কিন্তু খেতে পারছি না। তো ওই টানা তাহলে কত মোটামুটি 24 ঘন্টা হয়ে গেল, মানে একদম নন স্টপ কাজ করছি। নেক্সট ডেতে ওই বাড়িতেই ইনডোরটা ছেড়ে দিলাম, ইনডোরটা বলেছিলাম ছাড়তে হবে, ইনডোরটা ছাড়তে হলো। ওই বাইরের কাজগুলো ওই বাড়িতে করলাম। মোটামুটি আমরা সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরি তখন 36 ঘন্টা একদম ননস্টপ আমরা কাজ করেছিলাম। এটা মানে রূপান্তরের সবচেয়ে একটানা কাজ আর কি, 36 আওয়ার্স। এটা মনে 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 আছে বা থাকবে। যারা মানে রঞ্জিতাদি মনে আছে, রঞ্জিতাদি উঠোনে ঘুমিয়ে আছে, উঠে শট দিচ্ছে এসে, মানে এটা এই মুভমেন্টটা এইভাবে হয় না। একটা একটা নিজের যদি মানে ইনভলভ না হয় মানে ছবিটার সঙ্গে, এই হতে পারে না। রূপান্তরে প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা কলাকুশলী সেই জায়গাতে পৌঁছে গেছিল। আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ আমরা একটা করে করে দেখাবো বা করব আমরা, যে করতে হবে। যে একটা মানে বিশুরও একটা কথা মনে হচ্ছে, বলেছিল যে দেবুদা আমরা তো কষ্ট করতেছি, এক সময় দেখবা কইব যে তোমরা কাজটা করছিল। তো ওইভাবে রূপান্তর দুটো লেপে আমরা শুটিংটা শেষ করতে পেরেছিলাম, দুটো লেপে। প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছিল, প্রচণ্ড আর্থিক অনটন ছিল, সবাই এতে সহযোগিতা বা নিজের নিজের মনে করে কাজটা করেছিল বলেই আজকে আমরা রূপান্তরের কথা বলতে পারছি, বলা যায়। আফটার শুটিং এই যে পর্বটা, এটা একটা মানে আমার ধারণা ছিল না যে এত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বটে। যখন আমরা কলকাতায় রূপায়ণে কাজটা করি, যখন যেরকম টাকা জোগাড় করতে পারছি যাচ্ছি, মলয় ব্যানার্জি গৌতম ঘোষের এডিট করেন, মলয় ব্যানার্জি এডিটের দায়িত্ব নিলেন। মলয় খুব প্রফেশনাল, ভালো ছেলে, বাট বিজয়দা যেরকম একটা ফিলিংসটা আছে সেই এটা না, সেখানে মলয় তোমার একদম কম বয়সী ছেলে, তোমার টানা কাজ করে দেবে, মানে উঠিয়ে দেবে সময় মতো কাজ, কিন্তু তোমার পেমেন্ট এভরিথিং মানে একদম যেটা হয় সেটা থাকতে হবে। তো যাই হোক,
আলটিমেটলি মানে আমরা ওই যে আমি যেতাম কলকাতায়, তো সেইভাবে নেগেটিভ পজিটিভ যা যা আর আর এর কাজ বা তোমার কালার গ্রেডেশন এভরিথিং আমরা রূপায়ণে করি। করার পরে 31 আগস্ট তোমার ছবিটা হয় 1991 সেন্সর পায় ইউ হিসাবে। রক্সি সিনেমা, মিনি রক্সি সিনেমা হল বলে একটি সিনেমা হল ছিল, সেই মিনি রক্সি সিনেমা হলে ছবিটা প্রিভিউ হয় প্রথম। পরবর্তী সময় এটা ইয়েতে যায়, যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ইয়ে করি প্যানোরামার জন্য। দুটো ছবি মানে মূল পর্বে গিয়েছিল। আমি যতটুকু যে খবর পেয়েছিলাম, হলধর সঞ্জীব হাজারিকা ওর সামথিং মেবি, হলধর এবং আমার ছবিটা। তো আলটিমেটলি আমরা ছিটকে যাই। আমরা ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা বিশেষ প্রদর্শন হয়েছিল, তাদের গ্যাজেটও সেটা ছিল। সন্তোষ মিনিতে ছবিটা দেখানো হয়েছিল। কলকাতা না না, ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটা শো ওরা করেছিল। রূপান্তর মানে একদম প্রফেশনালি, একদম হোর্ডিং টোর্ডিং লাগিয়ে আমরা বিশাল কাট আউট লাগিয়েছিলাম ইয়েতে, এই পোস্ট অফিস চৌনিতে বিশাল অনেক বড় কাট আউট, এবং প্রচুর পোস্টার লাগিয়েছিলাম। সানগ্রাফিক্সের সুনির্মল ভীষণভাবে আমাদের হেল্প করেছিল। ভূপেন দত্ত ভৌমিক আমাদের খুব ভীষণভাবে হেল্প করেছিল ইয়ের ব্যাপারে, প্রচারের ব্যাপারে। একটি পয়সা নেয়নি। দৈনিক সংবাদের মতো পেপারে ফ্রন্ট পেজে বিজ্ঞাপন দিচ্ছে উইদাউট মানে এনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। আমরা মানে সেইভাবে আমরা ভূপেন দত্ত ভৌমিক থেকেও অনেক সাহায্য পেয়েছি। প্রত্যেকটা প্রেস থেকে ভীষণ সাহায্য পেয়েছি। মানে বলা যেতে পারে যে রূপান্তর মানে আমরা তখন জোট আমলের সময়, মানে আমরা সকালবেলা রাত্রেবেলা মানে সারা শহর, তুমি ভাবতে পারবে না, আমরা শুধু একটা কথা লেগে আগরতলায় আসছে রূপান্তর, মানে নাড়া পড়ে গিয়েছিল, এটা কি বিষয়টা কি, শুধু এইটুকু ছোট্ট ছোট্ট ইয়ে ছিল। মানে পুরো আগরতলা সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ দেখছে আগরতলা আসছে রূপান্তর, মানে মাথা নষ্ট হয়ে গেছে লোকের, কি বিষয়টা। রূপসীতে আমরা লাগালাম, রূপসীতে প্রায় 1000 সিট, 3টে করে শো, কত লোক দেখেছে, হাউসফুল উইক ছিল। কদিন চলছে এটা? 2 সপ্তাহ আমরা চেপেছিলাম। রূপসীতে দেখানোর পরে আমরা এটা নিয়ে চলে যাই ইয়েতে, ফেস্টিভ্যালে, ফেডারেশন অফ ফিল্ম ফেস্টিভ্যাল ফিল্ম সোসাইটিস, ওর ইনাগোরাল ফিল্ম হিসাবে নন্দনে এটা ইয়ে করে, চালায়। যাই হোক, মোটামুটি রূপান্তর যেটা আমাদের প্রমাণ করার ব্যাপার ছিল যে ত্রিপুরা থেকে ছবি হতে পারে, সেটা ইয়ে ভ্যানকুভার ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ওরা খুব আমাদের চিঠি দিয়েছিল ছবিটা পাঠানোর জন্য। ত্রিপুরা থেকে একটি ছবি পাঠানো ভ্যানকুভারে আমার পক্ষে তখন সম্ভব হয়নি, সাবটাইটেল করানো মানে ইম্পসিবল টাস্ক। মানে এখনকার মতো তো কম্পিউটারে নিজে সাবটাইটেল করে নিলাম তো ব্যাপারটা না, তো মানে এটা চেন্নাইতে করতে হতো, কলকাতাতেও হতো না। তো আমার পক্ষে এটা সম্ভব হয়নি ভ্যানকুভারের ইয়েগুলো আছে আমার কাছে এখনো, দেখি মাঝে মধ্যে। ছবিটা পাঠাতে পারলাম না আর কি বাইরে। আমরা একটা ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছিলাম যে ত্রিপুরা থেকে একটা ছবি হতে পারে, এবং ত্রিপুরার কাগজ তো বটেই, তোমার ন্যাশনাল লেভেলের যতগুলো কাগজ আছে সবাই
ভালো ফিনান্সিয়াল অ্যাক্সেস বলো, টেলিগ্রাফ বলো, স্টেটসম্যান বলো, তোমার ইভেন দেশ। তো আলটিমেটলি আমাদের যে বাজেট ছিল, মোটামুটি আমার ধারণা আমরা 3 থেকে সাড়ে 3 লাখ টাকা আমরা খরচা করেছিলাম তখনকার সময়। তখনকার সময়। 3 থেকে সাড়ে 3 লক্ষ টাকা আমরা খরচা করেছিলাম কিন্তু ছবিটা তৈরি করতে। তো তাও আমরা বলতে পারতাম না এত কম বাজেটের মানে ছবি সেলুলয়েডে, মানে তারা বিশ্বাস করতো না। এখনকার মতো কিন্তু এতটা বাণিজ্যকরণ, মানে তখনও মানে সরকারের একটা মানবিক মুখ ছিল বলা যেতে পারে। ওই পিরিয়ডটাতে দূরদর্শনের একটা বিশাল ভূমিকা ছিল ভালো ছবি প্রদর্শনের জন্য। হঠাৎ আমাকে দূরদর্শন থেকে ফোন করলো একজন, যে তোমার ছবিটা B+ গ্রেড পেয়েছে। B+ দেওয়াতে আমি দূরদর্শন থেকে বেশ ভালো রেভিনিউ আমি পেয়েছিলাম। পরবর্তী সময় আমি ছবিটা একজনকে আমরা বিক্রি করে দিই, যেটা কপিরাইটটা। এই হলো গিয়ে গল্প রূপান্তরের।